ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সংক্ষেপে ভিওসি। পর্তুগিজদের পর ডাচরা পূর্বের স্পাইস আইল্যান্ডগুলো নিয়ন্ত্রণ নিয়েছিল এই কোম্পানিটির মাধ্যমেই। হেডকোয়ার্টার্স ইন্দোনেশিয়ায় থাকলেও ভারতীয় উপমহাদেশ এবং আমাদের বাংলার বাণিজ্যে 1600 সালের পরবর্তী সময়ে তাদের বেশ ভালো অবস্থান ছিল। আগের ভিডিওতে এই কোম্পানির ইতিহাস নিয়ে কথা বলেছিলাম। আজকে বাংলাতে তাদের আগমন এবং এর পরবর্তী ঘটনা প্রবাহগুলোই তুলে ধরব। So hello, this is Labid Rahat welcoming you to Vigal and History. চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক after the intro. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ভারতীয় উপমহাদেশ খুঁজে পাওয়া একটা বড় অর্জন ছিল। ভিওসি চালু হওয়ার পরপরই তারা ভারতীয় উপমহাদেশে ব্যবসার সম্ভাবনা বোঝার জন্য কিছু লোক পাঠায় বর্তমান ভারতের করমণ্ডল কোস্টে। তারা সে সময় এই অঞ্চল শাসন করা বিজয়নগর সাম্রাজ্যের কাছ থেকে সেখানে কারখানা বানানোর অনুমতি পায়। 1610 সালের মধ্যেই তারা মাসুলিপাটনাম থেকে পুলিকাট পর্যন্ত সমুদ্রের কিনারা ধরে নিজেদের ব্যবসার বিস্তার ঘটাতে সক্ষম হয়। আর এই বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য তারা পুলিকাটে গেলরিয়া ফোর্ট নির্মাণ করেন। ডাচদের এই সেটেলমেন্টটিতে একজন গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয় এবং এই করমণ্ডল উপকূলকে ঘিরেই তাদের বাণিজ্যের এলাকাকে বলা হতো গভর্নরেট অফ ডাচ করমণ্ডল। এভাবেই একে একে তারা স্থাপন করে গভর্নরেট অফ ডাচ সিলন, কমান্ডমেন্ট অফ ডাচ মালাবার এবং ডিরেক্টরেটস অফ ডাচ বেঙ্গল অ্যান্ড ডাচ সুরাত। এই সবগুলোর মাঝে ডাচ বেঙ্গলের বিস্তারের দিকে নজর দেওয়া যাক। পুলিকাটে ব্যবসার শুরু থেকেই বাংলার কাপড়, সলপিটার, চিনি এবং চালের দিকে ডাচদের নজর পড়ে। এ সময় পুলিকাটের অনেক স্থানীয় ব্যবসায়ীরা বাংলা থেকে এগুলো কিনে এনে ডাচদের কাছে বিক্রি করত। স্বাভাবিকভাবেই এতে ডাচদের খরচ বেশি পড়ত এবং এ কারণে তারা বাংলা থেকে সরাসরি এসব পণ্য কেনার চিন্তা করতে থাকে। 1615 সালে প্রথম লোক পাঠানো হয় বাংলাতে বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধান করতে, কিন্তু সেবার খারাপ আবহাওয়ার কারণে তাদের যাত্রা ব্যর্থ হয়। পুনরায় 1629 সালে হেনরিক ডি উইটের নেতৃত্বে আরও 2টি জাহাজ পাঠানো হয় বাংলায় ব্যবসার সম্ভাবনা নিয়ে রিপোর্ট করার জন্য। জানা যায় হেনরিক উড়িষ্যার বালেশ্বরে প্রায় 1 বছর থেকে বাংলা সম্পর্কে তথ্য জোগাড় করেন এবং 1630 সালে কোম্পানিকে জানান হুগলি হতে পারে বাংলাতে তাদের কারখানা স্থাপনের জন্য সবথেকে উপযোগী জায়গা। কিন্তু হুগলিতে এ সময় পর্তুগিজদের আধিপত্য থাকার কারণে ডাচরা উড়িষ্যার নবাবের কাছ থেকে অনুমতি নিয়ে প্রথম পিপলিতে কারখানা স্থাপনের মাধ্যমেই বাংলাতে বাণিজ্য শুরু করে। 1632 সালে বাংলা সুবেদার পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করলে ডাচরা এখানে তাদের এলাকা বিস্তার করার সুযোগ পেয়ে যায়। পর্তুগিজদের সাথে বাংলা সুবেদারের এই বিবাদের কারণ এবং যুদ্ধ নিয়ে বিস্তারিতভাবে এই চ্যানেলের পর্তুগিজদের নিয়ে করা ভিডিওটিতে বলেছিলাম, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। 1636 সালে বাংলা সুবেদার ইসলাম খানের অনুমতিতে ভিওসি হুগলিতে একটি ফ্যাক্টরি স্থাপন করতে সক্ষম হয়, কিন্তু এই ফ্যাক্টরি তারা খুব বেশি দিন চালু রাখতে পারেনি। বাংলা সুবেদার তাদের প্রতিটি জাহাজের জন্য কর ধার্য করে দেয়, যেখানে বড় জাহাজের জন্য তাদের দেওয়া লাগতো সেই সময় 3000 টাকা, মাঝারি জাহাজের জন্য 2000 টাকা এবং ছোট জাহাজের জন্য 1200 টাকা। অন্যদিকে পিপলিতে তাদের প্রতি জাহাজের জন্য দেওয়া লাগতো মাত্র 300 টাকা। এ কারণে সেই বছরই হুগলিতে কারখানা বন্ধ করে তারা পুনরায় পিপলি থেকে বাংলার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে শুরু করে। এরপর 1642 সালে ভিওসি পিপলি টু আগ্রা রুটে বাণিজ্য করার অনুমতি পায়। এর ফলে তারা নর্দার্ন ইন্ডিয়া থেকে শুরু করে বাংলা ও বিহার পর্যন্ত চলাচল করতে পারত। এ থেকে তাদের প্রচুর লাভ হতে থাকে এবং 1645 সালের পর তারা পুনরায় হুগলিতে তাদের কারখানা স্থাপন করতে সক্ষম হয়। ধীরে ধীরে তারা পাটনা এবং কাশিমবাজারেও তাদের কারখানা খোলে। 1653 সালে ভিওসি এর হেডকোয়ার্টার্স থেকে সরাসরি জোহান ভেরপুর্তেন নামক একজন স্পেশাল অফিসারকে ডাচ বেঙ্গলের দায়িত্ব দেওয়া হয় এবং বাংলার বাণিজ্যের বেশি গুরুত্ব দিতে বলা হয়। তিনি এসেই হুগলির কারখানাটিকে ডাচ বেঙ্গল ট্রেডের প্রধান কারখানা বানান এবং এর পাশেই চুচুড়া বা ডাচদের ভাষায় চিনসুরাতে একটি কারখানা স্থাপন করে। এতদিন বাংলার বাণিজ্য গভর্নরেট অফ ডাচ করমণ্ডলের অধীনে নিয়ন্ত্রিত হলেও 1655 সালে বাটাভিয়া থেকে ডিরেক্টরেট অফ ডাচ বেঙ্গল নামক একটি আলাদা সংস্থা তৈরি করা হয়। ডাচরা এর পর থেকেই সারা বাংলায় তাদের ফ্যাক্টরি এবং ট্রেডিং হাউস খুলতে থাকে। ইতোমধ্যেই 1636 সালে তারা একবার বর্তমানের বাংলাদেশের ঢাকায় ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে গিয়ে ব্যর্থ হয়েছিল, কিন্তু নতুন ডিরেক্টরেট অফ ডাচ বেঙ্গলের অধীনে 1666 সালে তারা সফলভাবে ফ্যাক্টরি স্থাপন করে ঢাকায়।
বেশ পুরাতন একটি ডাচ ম্যাপ থেকে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জের অপর পাশে এই ডাচদের ফ্যাক্টরি। এর পাশাপাশি ডেমরা, রূপগঞ্জ, নবাবগঞ্জ সহ ঢাকার আশেপাশে এলাকায় ডাচদের অনেকগুলো সাপ্লাই সেন্টার ছিল, যেগুলো এই ম্যাপে স্থান পেয়েছে। আর এসব ছাড়াও জানা যায় বর্তমানে ফার্ম গেটে ডাচদের একটি বিশাল বাগান ছিল, যেটা ইংলিশ হিস্টোরিয়ান জেমস র্যানেলের 1781 সালে ডিজাইন করা ঢাকার ম্যাপে দেখা যায় ডাচ গার্ডেন নামে। বুঝলাম ডাচরা সেই সময়ের বাংলার প্রায় সব উন্নত জায়গাগুলোতেই তাদের ব্যবসার জন্য একটি ফ্যাক্টরি কিংবা ট্রেডিং হাউস তৈরি করেছিল, কিন্তু এখন প্রশ্ন হলো তাদের এই ব্যবসাগুলো আসলে কিসের? এ ভেরি ইজি অ্যান্সার উইল বি এখনের দুনিয়াতে যেটাকে আমরা চিনি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বিজনেস নামে। ভিওসি এর বাংলাতে আমদানি করা পণ্যগুলোর মাঝে প্রথমেই থাকবে বিভিন্ন দামি মেটাল। বাংলার ধনী পরিবারগুলোর কাছে ইউরোপ থেকে আনা রূপা এবং থাইল্যান্ড ও মিয়ানমার থেকে আনা স্বর্ণ বিক্রি করে তারা বেশ লাভবান হতো। এছাড়াও ইন্দোনেশিয়া ও সিলন বা বর্তমানে শ্রীলঙ্কা থেকে আসতো লবঙ্গ, এলাচ, জয়ফল সহ বিভিন্ন দামি মশলা। আমদানির তুলনায় বাংলা থেকে রপ্তানি করা পণ্যের পরিমাণ ছিল অনেক বেশি। এখানের মূল পণ্যগুলো ছিল সিল্ক, ওপিয়াম, সল্ট পিটার অ্যান্ড টেক্সটাইলস। বর্তমান ভারতের মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী ছিল ডাচদের সিল্ক উৎপাদনের মূল এলাকা। জোয়ান ব্যাপটিস্ট ট্যাভিনিয়ান নামক একজন ফ্রেঞ্চ ট্রাভেলারের মতে 1660 থেকে 70 সালের মাঝে ডাচরা নাকি এসব অঞ্চল থেকে প্রায় 1000 থেকে 1500 টন সিল্ক রপ্তানি করেছিল। এর পরপরই আসে ওপিয়াম বা আফিম। বিহারে এগুলো চাষ হতো এবং সেই সময়ে প্রতি বছর প্রায় 350 টন আফিম ভিওসি এক্সপোর্ট করত। সল্ট পিটার কিংবা পটাশিয়াম নাইট্রেটও বিহারেই পাওয়া যেত। 17th সেঞ্চুরিতে গান পাউডার বানানোর জন্য ইউরোপে সল্ট পিটারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। আর জানা যায় বাংলা থেকে সারা বিশ্বের সল্ট পিটারের প্রায় 30% সেই সময় উৎপন্ন হতো। এর পরের আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল টেক্সটাইলস। গুরুত্বপূর্ণ বললাম কারণ এই টেক্সটাইলকে ঘিরেই ঢাকা উন্নত হওয়া শুরু করেছিল। ডাচরা ঢাকায় তাদের ফ্যাক্টরি স্থাপন করার পর থেকেই এর আশেপাশের এলাকা থেকে অনেক ভিন্নধর্মী কাপড় পেতে থাকে, যার মধ্যে ঢাকাইয়া মসলিনের সারা বিশ্বে কোনো প্রতিযোগী ছিল না। ডাচদের এখানে ফ্যাক্টরি স্থাপন করার কারণেই সর্বপ্রথম ঢাকাইয়া মসলিন সারা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। আর এই কারণে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ডাচরা অনেকগুলো ট্রেডিং হাউস স্থাপন করে, যেগুলো 17th সেঞ্চুরিতে ঢাকার মানুষের জীবনযাত্রা পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছিল। বাংলাতে প্রথম ইউরোপীয় হিসেবে পর্তুগিজদের আগমন ঘটলেও তাদের বেশিরভাগই ব্যবসা থেকে মানব পাচার এবং জলদস্যুতার দিকে বেশি ঝুঁকেছিল। অন্যদিকে ডাচরা ছিল প্রপার বিজনেসম্যান। তারাই বাংলায় অনেক নতুন পণ্যের ব্যবসা প্রথম শুরু করেছিল। তাদের হাত ধরেই ইউরোপীয়রা এখানে টেক্সটাইলের মূল্য বুঝতে পারে এবং বাংলা তাদের কাছে পরিচিতি পায়। অবশ্য স্লেভ ট্রেডিং এর সাথে ডাচরা যে একেবারেই সম্পৃক্ত ছিল না এটা বলাও ভুল হবে। পর্তুগিজ ও আরাকানের মগ জলদস্যুরা বাংলার দক্ষিণ থেকে প্রচুর মানুষ ধরে নিয়ে যেত, আর এসব মানুষদের দাস হিসেবে বিক্রি করা হতো ডাচদের কাছে। বেশিরভাগ সময়ে পর্তুগিজরা এসব মানুষদের নিয়ে যেত ইন্দোনেশিয়ার বাটাভিয়াতে, যেখানে স্লেভ মার্কেটেই তাদের বিক্রি করা হতো। বাংলায় সে সময় নিযুক্ত মুঘল বিভিন্ন অফিসিয়ালদের রেখে যাওয়া বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 5 থেকে 6000 বাঙালিকে বিক্রি করা হতো বাটাভিয়াতে। দ্যাট সিম্পলি মিনস পর্তুগিজ ডিড দ্য ডার্টি জব অ্যান্ড দ্য ডাচ benefited from them. ডাচদের ব্যবসা প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে ভালোই চলে, কিন্তু 1757 সালে পলাশী যুদ্ধে ইংরেজদের জয়ের পর তাদের অবস্থান ধীরে ধীরে খারাপ হতে থাকে। 1759 সালে চুচুড়াতে ইংরেজদের সাথে ডাচদের যুদ্ধ হয়, যেখানে তারা শোচনীয়ভাবে হেরে যায়। এরপর 1780 থেকে 84 সালে সারা বিশ্বের বিভিন্ন কোনায় চলা ফোর্থ অ্যাংলো ডাচ ওয়ারে আবারও হেরে যাওয়ার পর সারা বাংলাতেই ডাচদের ট্রেডিং হাউসগুলো ইংরেজদের অধীনে চলে যেতে থাকে। 1781 সালে ঢাকার ফ্যাক্টরি এবং ফার্মগেটের বাগানও ইংরেজদের দিয়ে দেওয়া হয়। বুড়িগঙ্গা নদীর তীরে ডাচদের এই ফ্যাক্টরির সৌন্দর্য নিয়ে সেই সময়ের অনেক ট্রাভেলাররাই প্রশংসা করেছে, কিন্তু এখন প্রশ্ন হতে পারে এই ফ্যাক্টরিটা আসলে কোথায় ছিল। ইংরেজরা ক্ষমতায় আসার পর নিজেদের শ্রেষ্ঠত্ব ও শক্তি প্রদর্শন করতে সারা বাংলা জুড়েই ডাচদের করা বিভিন্ন বিল্ডিং এবং ট্রেডিং হাউসগুলো ধ্বংস করতে থাকে, যার বলি হতে হয় ঢাকার এই ডাচ ফ্যাক্টরিটিরও। 1801 সালে এই ফ্যাক্টরিটি ভেঙে দেওয়া হয় এবং 1810 সালে আশেপাশে আরো অনেক জায়গা থাকা সত্ত্বেও এটা ধ্বংসস্তূপেই ব্রিটিশরা একটি হাসপাতাল তৈরি করে। যদিও হাসপাতাল তৈরি করা অবশ্যই একটি ভালো কাজ, কিন্তু সেটা ঠিক এই ফ্যাক্টরি ভেঙে সেখানেই বানানো ইংরেজদের নিজেদের ক্ষমতা প্রদর্শন ছাড়া আর কিছুই না। এই হসপিটালটার নাম ছিল মিটফোর্ড হসপিটাল, যাকে কেন্দ্র করেই বর্তমানের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তো এবার হয়তো ডাচদের কারখানাটি এক্স্যাক্টলি কোথায় ছিল সেটা সবাই বুঝতে পেরেছেন।
এরপরেও বাংলার বিভিন্ন অঞ্চলে কিছু কিছু ডাচ ব্যবসা চালিয়ে যাচ্ছিল, কিন্তু 1824 সালে করা অ্যাংলো ডাচ ট্রিটি এর পর সকলকেই তাদের সব সম্পত্তি 1825 সালের মাঝেই ইংরেজদের হাতে তুলে দিয়ে চলে যেতে হয় বাংলা থেকে, আর এর মাধ্যমেই বাংলাতে ডাচ চ্যাপ্টারের ইতি ঘটে। সো দ্যাটস অল ফর টুডে। অ্যাজ ইউজুয়াল এগুলো নিয়ে আরও বেশি জানতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া সোর্সগুলো পড়ে আসতে পারেন। আগামী বৃহস্পতিবার আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত হ্যাভ এ গুড উইক। Goodbye from Vegal and History. Like, comment, subscribe.